এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজকেও আমরা আলোচনা করব কোভিড-19 এবং তার প্রভাব নিয়ে। এবং ইতিমধ্যেই আমরা জানি গত 3 মাসেরও বেশি সময় ধরে যে মহা আতঙ্ক কোভিড-19 বা করোনা ভাইরাস, তাতে প্রায় এই প্যান্ডেমিকে প্রায় 8 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, প্রায় 40,000-এর কাছাকাছি মানুষ মারা গেছেন এবং 1.5 লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। পৃথিবীর অনেক দেশেই, যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি আমরা, ইটালির কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি, পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। বাংলাদেশ সেই দিক থেকে অনেকখানি নিরাপদে আছে। এখন পর্যন্ত 5 জন অফিসিয়ালি মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে, যদিও গতকালকে পর্যন্ত প্রধানমন্ত্রী গতকাল বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে, জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে যে ছুটি 4 তারিখ পর্যন্ত ছিল সেটি বাড়িয়ে 9 তারিখ পর্যন্ত করা হয়েছে। আমরা জানি এর পরে 3 দিন এমনিতেই সরকারি ছুটি আছে, সব মিলিয়ে 11 তারিখ পর্যন্ত ছুটি। পহেলা বৈশাখের যে কর্মসূচি বা বাংলা নববর্ষের যে কর্মসূচি, সেটিকে আনুষ্ঠানিক যেসব কর্মসূচি আছে সেগুলোকে বাতিল করা হয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব বলেছেন জাতীয় কমিটি গঠন করবার জন্য এবং সেখানটাতে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সরকারের প্রতি, সে কথাও বলেছেন। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং প্রতিদিনই আমরা চেষ্টা করছি শুধু বাংলাদেশের ভেতরকার, যেহেতু এটি গোটা বিশ্বের সমস্যা, বৈশ্বিক সমস্যা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানানজনকে যুক্ত করবার জন্যে, তাদের অভিজ্ঞতাটা বোঝার জন্যে, যাতে আমরা আমাদের করণীয়টা ঠিকঠাক মতো নির্ধারণ করতে পারি। এবং আমরা জানি যে বাংলাদেশিরা, বাঙালিরা গোটা পৃথিবীতেই ছড়িয়ে আছে। তো সেই সব দেশ নিয়েও আমাদের নানা রকমের উদ্বেগ, উৎকণ্ঠা আছে এবং যে সমস্যার মধ্যে গোটা পৃথিবী আছে, একা কারো পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সে কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রতিদিনই কাউকে না কাউকে যুক্ত করবার চেষ্টা করছি। চলুন পরিচিতি হই কারা আছেন আমার সঙ্গে আজকে স্টুডিওতে এবং আমার সঙ্গে দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ টিটু মিয়া, তিনি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের ফর্মার সেক্রেটারি জেনারেল। এবং আমাদের সঙ্গে তেহরান থেকে, ইরানের তেহরান থেকে যুক্ত হচ্ছেন টারবিয়াত মোডারেস ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর ওয়ালি গোলমোহাম্মদি, এবং তিনি হি ইজ এ ভিজিটিং স্কলার অ্যাট বিলকেন্ট ইউনিভার্সিটি অফ আঙ্কারা, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস. Dr. Golmohammadi has recently been the director of Turkish project in Center for Strategic Studies affiliated with the Iranian President's Office. He is also director of Center for Levant and Iraq Studies at the Supreme National Defense University of Tehran. আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন ডক্টর পারভেজ ইমদাদ, একজন গভর্নেন্স এবং জনপ্রশাসনের বিশেষজ্ঞ বিশ্লেষক। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারে দীর্ঘদিন লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন। ডক্টর পারভেজ ইমদাদ একজন অর্থনীতিবিদ এবং সেই সঙ্গে পৃথিবীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ডক্টর ওয়ালি গোলমোহাম্মদি, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্রফেসর ডক্টর মোহাম্মদ টিটু মিয়া, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে কোভিড-19-এর যে পরিস্থিতি বাংলাদেশে এখন পর্যন্ত, সেটিকে একজন চিকিৎসক হিসেবে এবং দেশের প্রধান নাগরিক হিসেবে, প্রধান যে মেডিকেল কলেজ, সবচাইতে পুরনো এবং শীর্ষ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক হিসেবে, চিকিৎসক হিসেবে পরিস্থিতিটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন? আমরা জানি যে প্রতিদিন আসলে এই পরিস্থিতির সঙ্গে আপনাদেরকে ঝুঁকি নিয়ে মোকাবেলা করতে হচ্ছে। আপনি আপনার ছাত্র হিসেবে যারা এখন কাজে আছেন, তারা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি শুরুতেই বলতে চাই যে আসলে আমরা অন্যান্যবার ডেঙ্গু মোকাবেলা করেছি, সেটা ছিল শুধু আমাদেরই সমস্যা। আর এইবার আমরা কোভিড-19, যেটা করোনা ভাইরাস জনিত একটা নতুন রোগ, সেটা কিন্তু মহামারী আকারে দেখা দিয়েছে এবং সারা বিশ্বের সমস্যা, যার জন্য আমাদের অবস্থানটা কম্পেয়ার করতে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ অন্যান্য দেশেও তার মহামারী আকার রূপ ধারণ করেছে। আমরা দেখেছি ইটালিতে যা চলছে, স্পেনে এবং আমেরিকাতে, পাশাপাশি সিঙ্গাপুর, আমাদের সাউথ ইস্ট এশিয়ান মালয়েশিয়া, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে, সেগুলোর সঙ্গে কম্পেয়ার করে বললে আমি বলবো যে আমাদের দেশে এই রোগের বিস্তার আছে
এবং যে রোগটা আমাদের দেশে শুরু হয়েছে ইম্পোর্টেড ডিজিজ হিসাবে, যেটা অন্য দেশ থেকে এসেছে, যেখানে ইটালি ফেরত আমাদের অনেক নাগরিক আমাদের দেশে চলে আসছেন যারা বিদেশে থাকতেন, পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন। সো আমাদের এটা ইম্পোর্টেড একটা ডিজিজ। এবং আমি একটা জিনিস বলতে চাই যে একটা ভালো দিক হলো আমাদের দেশের রোগটা এখন পর্যন্ত অন্যান্য দেশে যেরকম ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইটালিতে, চায়নাতে যেটা হয়েছিল শুরুতে, এবং স্পেনে এখন যেটা নিউ ইয়র্ক কিংবা আমেরিকাতে হচ্ছে, সেই তুলনায় আমাদের দেশে রোগীর সংখ্যা আমি বলবো যে অত্যন্ত কম। সেটা একটা ভালো ব্যাপার, আমি বলবো যে এটা একটা পজিটিভ নিউজ। সেটার জন্য অবশ্যই যে আমরা আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস কিংবা আমাদের উদ্যোগ সরকার থেকে, প্রশাসন থেকে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী যারা আছেন, নার্স, এবং তাদের সবার উদ্যোগে আমি বলবো যে এগুলো ডায়াগনোসিস হয়েছে। এবং আমাদের যদি আমরা বলি যে মৃতের সংখ্যা অন্য দেশের তুলনায়, যদি আমরা ডিজিজের সংখ্যা মানে রোগীর সংখ্যা তুলনা করি, সেই তুলনায় আমি বলবো যে আমাদের মৃত্যুর রেটটা একটু বেশি অন্য দেশের তুলনায়। তারপরেও আমি বলবো যে নতুন মৃত্যু আমাদের খুব হচ্ছে না। আজকেও আপনি দেখেছেন গতকালকে ছিল আমাদের 49 কেসেস, 49 জন। আজকে হয়েছে, আজকে আরো 2 জন যুক্ত হয়েছে, আমাদের 51 জন হয়েছে। এবং ভালো খবর হলো যে বেশিরভাগই ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছেন। এর মধ্যে একটা খবর গতকালকে ছিল যে 80 বছর বয়সের একজন রোগী আমাদের ভালো হয়ে চলে গিয়েছে। আর অন্য দেশের সঙ্গে আমাদের যেটা মিল আছে মৃত্যুর ব্যাপারটাতে, যেটা হলো যে বেশিরভাগ মৃত্যু যাদের হয়েছে তারা 60 ঊর্ধ্ব রোগীর মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে কোমরবিডিটিস আমরা যেটা বলি, যে ডায়াবেটিস, কিডনি ডিজিজ এবং আপনার আমাদের লাংসের সমস্যা আগে থেকে, সিওপিডি, হার্টের সমস্যা অথবা অন্যান্য অসুবিধা আছে, সেইগুলাই তাদের মধ্যে ছিল এবং সেই জন্যই অনেকখানি মৃত্যুর ঝুঁকিটা বেড়ে গেছে। শুনবো আরো আপনার কাছ থেকে ডক্টর ওয়ালি। So far, Iran is the most affected country in the world, and with a death rate of 3.5%, greater than 2% worldwide. So far, around 41,500 have been affected, almost 2,800 died, and at least 3,550 are in critical condition in Iran. So, what's your take on COVID-19, and what is the latest situation in Iran? Yeah, as you said, let's start with the latest statistics released by Iranian Health Ministry. You know, Iran is among the countries worst hit by the coronavirus outbreak, most infected country outside the America and Europe. Around 42,000 cases of infection to COVID-19 virus have been identified in the country, adding that about around 30,000 patients have died so far. Almost just 140 coronavirus patients have passed away during the past 24 hours. And fortunately, over 14,000 patients infected with COVID-19 virus have also recovered and been discharged from hospital. You know, as the death number from the virus overflow, Iran intensifies its preventive safety measures. Closure of schools, universities, religious sites that typically attract sizable crowds of people, and also some governmental organizations have been extended until early April. The only exceptions are for, pharmacies and grocery stores. The government also imposed travel restrictions, especially in these days that Iranians are spending their New Year holidays at home. Although the government has closed schools, universities, and shrines, and banned cultural and religious gatherings, it has not imposed complete lockdowns so far, if you compare with some European countries that they infected seriously. But the situation is getting worse and so complicated. And this is, because of the confluence of coronavirus pandemic, inhuman sanctions, and economic crisis has deteriorated the situation in Iran, which has the fourth highest number of confirmed cases and fatalities anywhere in the world. This is the latest situation that I can say now in Iran. So, Dr. Wali, each year Iran spends more than 100 billions US dollar on its healthcare sector.
It's almost 6% Iran's GDP, and almost everyone has health insurance. After all these effective steps, why respective authority is failed to control spreading coronavirus? Do you think a COVID-19 situation will come to under control within a few days or few months? First of all, I should say that it is necessary that your government should, take preemptive measures from now, because if the holidays start in your country, it's hard to, hamper and handle the situation. It could be out of control. Iran has a strong healthcare system. But due to U.S. illegal blocking of Iran's income sources, Tehran's access to medicine and medical equipment becomes impossible. As our Foreign Minister Mohammad Javad Zarif has called sanction imposed on Iran by the United States amid the coronavirus pandemic, medical terrorism. U.S. sanctions have made it impossible for Iranians to have access to essential drugs during the COVID-19 pandemic. The bans are leading to a humanitarian catastrophes. As you know, that Iran is the first stage of pandemic catastrophe in the region. And despite Washington's claims of cooperation to transfer drugs to Iran via the new Switzerland-launched payment mechanism, the U.S. is troubling the process amid coronavirus outbreak in the country. Let's clarify something here, that the most important factor that I can elaborate is the sanctions that made it hard to Iranian officials to control and mitigate the crisis. U.S. sanctions have drastically constrained Iran's ability to finance humanitarian imports, including vital medicines and medical equipment. There are increased calls from international community for the United States to suspend economic sanctions against Iran these days, which many believe hamper Tehran's ability to contain the deadly outbreak of coronavirus. As you know, China and Russia have also called and are calling the United States to abandon the inhuman practice of applying unilateral sanctions against Iran. There have also been calls on social media by U.S. lawmakers, including Democratic presidential candidates, Bernie Sanders, that he said that Iran facing a catastrophic toll from the coronavirus pandemic, and U.S. should not be contributing to this humanitarian disaster. As far as I know, the United States has offered to help Iran, but has shown no desire to ease crippling sanctions reimposed on Tehran shortly after the United States of America's President Donald Trump withdrawal from the JCPOA in May 2018. Amid global calls for sanction relief for Iran to allow Tehran to deal with the coronavirus and avert a humanitarian catastrophe, top U.S. officials insist that Washington's maximum pressure campaign is not limiting Tehran's response to the pandemic. Finally, I should address that, yes, there is some mismanagement and incompetence in Iranian officials, direction to handle this situation, and is getting worse not only by the sanctions and also by some confusion among the decision makers, especially in the health ministry. Okay, Vali, stay with us. Dr. Parvez Emdad. আমি জানি যে আপনি একটি লেখাও লিখেছেন ইতিমধ্যে বাংলাদেশের একটি কাগজে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক তার যে ভূমিকাটা পালন করা ছিল, দায়িত্বটা পালন করা ছিল, সেটা যথাযথভাবে করতে পারেনি, এবং বিজ্ঞান প্রযুক্তি এত কিছু এগুবার পরেও গোটা পৃথিবীকে একটি ভাইরাস জাস্ট একটা অসহায়তার মধ্যে ফেলে দিয়েছে, চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এবং যেটি আমি ডক্টর ওয়ালির সঙ্গে আলাপ করছিলাম, যে শুধু এটি ইরানের ক্ষেত্রে না, বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর সকল দেশে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও বলতে পারি, ইউরোপের বিভিন্ন দেশের কথা বলতে পারি, সবাই দেখা গেছে যে পাবলিক হেলথের ব্যাপারে জনস্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সিরিয়াস ছিল না, এবং সিরিয়াস না, তার প্রতিক্রিয়াটা হচ্ছে আজকের এই অসহায়ত্ব। সো আপনার ট্রিককে আপনি কিভাবে পুরো পরিস্থিতিটাকে আসলে বিশ্লেষণ করতে চান? আমি ভাবছিলাম যে আজকে সকালে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দুজন যে বিশিষ্ট সাংবাদিক ছিলেন, যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পুরো সময়টা কভার করেছেন, আর্নি পাইল আর বিল মলডিন,
তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কভার করতে যেই অসুবিধা, কষ্ট এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তার চেয়ে অনেক বেশি কষ্টে আজকে সমগ্র বিশ্ববাসী আছে। এবং তারা যদি আজকে থাকতেন, তারা হয়তো বলতেন, এইভাবেই লিখতেন তারা, যে উই হ্যাভ রিপোর্টেড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নাও we are covering something more critical, more dangerous, in which you don't know the adversary. There is no Treaty of Versailles followed by the League of Nations as during the World War I, or there is no Yalta Conference followed by the United Nations as during World War II. আপনি ঠিকই বলেছেন যে আন্তর্জাতিক প্রচেষ্টা এবং উদ্যোগ, আমি যে কদিন আগে আর্টিকেলটা লিখেছি, WHO অনেক কাজ করছে, আমি স্বীকার যাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলেছি যে তিনটা জিনিস ওখানে ছিল, যে সার্স, ইবোলা এবং মার্সের ক্ষেত্রে গত 2 দশকে যে অভিজ্ঞতা WHO অর্জন করেছিল, সেটার ভিত্তিতে they should have been able to build up on their experiences, এবং সেটা সামনে রেখে যদি গবেষণা এবং মনিটরিংটা রাখতো, তাইলে হয়তো অবস্থা এত খারাপ হতো না এখন। 2, রেসপেক্টিভ সিস্টেম গুলোর সঙ্গে WHO সমন্বয়টা আরো সুদৃঢ় করা উচিত। এটা WHO এর ম্যান্ডেটে আছে যে ইনশিওরিং হাই কোয়ালিটি হেলথ ফর দ্য ওয়ার্ল্ড সিটিজেন্স। সেটা দেশগুলা যে কান্ট্রি হেলথ সিস্টেমের মধ্যে যে চেষ্টা করছে, WHO এর আরো সমর্থন সহযোগিতা দরকার ছিল এবং আছে। 3 নম্বর আমি উল্লেখ করেছিলাম ওখানে, যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং মূল্যায়ন ও পর্যবেক্ষণের দিকে আরেকটু জোর দিলে হয়তো অবস্থা আরো আগে থেকে সচেতন হওয়া যেত অবস্থা সম্পর্কে। এই ক্ষেত্রে জিলু সাহেব, আমি আপনাকে আমি আরেকটা জিনিস লিখছি, আমি এর ক্ষেত্রে এই মুহূর্তে আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি। এই কয়েকটি বিষয়ে অবস্থা এত সিরিয়াস এবং সারা বিশ্ববাসী এত উৎকণ্ঠায় কষ্টে আছে, আমার মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলোর দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। এক হচ্ছে, জাতিসংঘের চার্টার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী জাতিসংঘের মহাসচিব আশা করি দয়া করে খুব শীঘ্র কিছু একটা ব্যবস্থা করবেন। 2, আমি সাজেস্ট করছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউএন সিকিউরিটি কাউন্সিল, এখন তো মিটিং করা সম্ভব না, বাট স্কাইপে অন্তত নিরাপত্তা পরিষদ যদি বিষয়টি পর্যালোচনা করে, তাহলে একটি আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের স্পষ্ট একটি উদাহরণ হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা হবে। 3 নম্বর, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা আছে, সেটি আরো 5 মাস বাকি, 6 মাস বাকি। তারপরও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যদি ম্যান্ডেট করে, সেই প্রভিশন আছে, জেনারেল অ্যাসেম্বলি সদস্যরা বিভিন্ন দেশ থেকে 196 জন সদস্যের মধ্যে অন্তত প্রতিনিধি কজন মিলে আর্জেন্ট কিছু, যে ইকোনমিক এন্ড সোশ্যাল কস্টস, ফুড সিকিউরিটি, হিউম্যান সিকিউরিটি, এই বিষয়গুলোতে জরুরি কিছু উদ্যোগ নেওয়া দরকার। 4, আমি মনে করি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক স্বাস্থ্য মেকানিজম গুলো অবিলম্বে তাদের মনিটরিং ব্যবস্থা এবং কি করছে, কি প্রোগ্রেস হচ্ছে, সে ব্যাপারে অন্তত প্রতি 7 দিন বা 15 দিনে করে সমগ্র বিশ্ববাসীকে মেডিকেল আপডেট প্রতি 15 দিনে অন্তত সারা বিশ্ববাসীকে একটা কমন আপডেট দেওয়াটা অত্যন্ত দরকার। 5, আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রম যেগুলো আছে, রিজিনাল সহযোগিতা, রিজিনাল কোঅপারেশন এন্ড ইন্টিগ্রেশন, তার সাথে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত এনজিও, গবেষণা প্রতিষ্ঠান সমূহের একটা সমন্বিত উদ্যোগ যদি দেখা যায়, সেটা অনেকের কাছে, সারা সকল নাগরিকের কাছে এটা অনেকটা স্বস্তিদায়ক হবে। 6, এখানে ইয়েরা আছেন, বিশেষজ্ঞ আছেন, প্রফেসর টিটু সাহেব আছেন, আমি সাজেস্ট করি একটা জিনিস কি, সারা বিশ্বময় যদি একটা ফাস্ট ট্র্যাক, যে ভ্যাকসিনটার কথা বলা হচ্ছে যে 1 বছর লাগবে বা 18 মাস লাগবে, আমরা কি ততদিন অপেক্ষা করতে পারবো? তো এখন আমি মনে করি একটা ফাস্ট ট্র্যাক ভ্যাকসিন, যেটার মাধ্যমে রিসার্চ প্রসেসটা আরো একটু ত্বরান্বিত হবে এবং পেটেন্ট ইত্যাদি যা যা রিকোয়ারমেন্ট গুলো এখন সময় লাগছে, অতি জরুরি ভিত্তিতে একটা ফাস্ট ট্র্যাক ওয়েতে যে ভ্যাকসিনটাকে এক্সপিডাইট করা। 7, আমি মনে করি এক্সপার্ট আরো আছেন এই ক্ষেত্রে যারা ভালো বলতে পারবেন, অল্টারনেটিভ মেডিসিন, নন কনভেনশনাল মেডিসিন
এবং মনে করেন এক্সপেন্ডিং নিউক্লিয়ার মেডিসিন, রোবোটিক মেডিসিন, এই ক্ষেত্রে সিএনবিসির একটা অনুষ্ঠান আছে, হয়েছে 26শে ফেব্রুয়ারি তারিখে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুর সমন্বয়তে মানবতাকে বাঁচাবার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ একান্ত অপরিহার্য। 8 নম্বর আমি যেটা ভাবছি যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস গুলো, তাদের এখন আন্তর্জাতিক সাহায্য উন্নয়ন সংস্থাগুলো, তারা যেই আর্থিক সাহায্যের কথা চিন্তা করছেন এবং দেশগুলোকে দিচ্ছেন, তার সাথে সাথে তারা নিজেরা সমন্বিত করে জাতিসংঘের আমব্রেলাতে একটা জরুরি ভিত্তিকে, যেই এখন দেশগুলোর উপর যে আর্থিক চাপটা আসছে এবং বিশেষ করে গরিব মানুষের, সাধারণ মানুষের, সকল জনগোষ্ঠীর জন্য, এবং উন্নয়ন কাজ এখন ব্যাহত হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধি অনেকটা এখন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে অনেক দেশে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানগুলো যেন এগিয়ে আসে। 9 নম্বর আমি যেটা বলতে চাচ্ছি জিলু সাহেব, যে কান্ট্রি প্রোগ্রাম যেগুলো আছে, এটাকে সুদৃঢ় করার জন্য জাতিসংঘের আরো উদ্যোগ দরকার। এবং লাস্টলি আমি মনে করি একটা পার্সপেক্টিভ প্ল্যান অফ অ্যাকশন এখন থেকে কাজ শুরু করা দরকার। আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে যদি এই ধরনের অঘটন যদি আবার হয়, খোদা না করুক, সেই ক্ষেত্রে আমরা এখন থেকে যে কি প্ল্যান অফ অ্যাকশন, একটা পার্সপেক্টিভ প্ল্যান অফ অ্যাকশন ফর হিউম্যান হেলথ, এটার ব্যাপারে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা দরকার। থ্যাংক ইউ। জি, আপনি আমাদের সঙ্গে থাকবেন প্রফেসর ডক্টর টিটু মিয়া। আমি একটু শুনতে চাইবো যে করোনা রোগীরা বা এই কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলেন, অনেক রোগী সেখানে গিয়েছিলেন এবং তাদের চিকিৎসা দিতে হয়েছে আপনাকে এবং আপনার সহকর্মীদের, সেই অভিজ্ঞতাটা বা পরিস্থিতিটা একটু শুনতে চাই। সেটা হলো কি, আমাদের দেশে প্রথম কেস ধরা পড়ে 8ই মার্চ, এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকেই যারা বিদেশ ফেরত এবং তাদের সংস্পর্শে যারা এসেছে, শুরুতেই আমাদের এখানে 4টা কেস ডায়াগনোসিস হয়েছে। আমরা সন্দেহ করেছি যে তাদের হঠাৎ করেই শ্বাসকষ্ট নিয়ে এসেছেন। এর মধ্যে একজনের কিডনির সমস্যা ছিল, উনি প্রথমে আমাদের কিডনি বিভাগে যান এবং সেখানে কিডনি রোগের ডায়ালাইসিসের জন্য যান, কিন্তু আসলে তার শ্বাসকষ্টও ছিল। তো কিডনির রোগীরও শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু আমরা যখন এক্সরে দেখলাম, আমরা সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এক্সরে দেখে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এই রোগটার মহামারী আমাদের দেশে মানে দেখা দিয়েছে মহামারী, আমরাও তার অংশ হয়ে যেতে পারি। আমরা সাসপেক্ট করে অতি শীঘ্রই তাদেরকে পরীক্ষার জন্য আমরা IADCDR এর সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমাদের এই সাসপেক্টেড কেসগুলোকে শনাক্ত করেন এবং কনফার্ম করেন যে দিজ আর দ্য কেসেস অফ দ্য কোভিড-19। এবং সেই অনুসারে আমাদের জানেন আপনি যে আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল আছে, যেখানে কোভিড-19 পজিটিভ কেসগুলোকে সেখানে শনাক্ত করা হচ্ছে। এবং এরপরে আমাদের আরও কিছু কেস অন্যান্য স্পেশালিস্টরা, টুলারবাগে জানেন যে আমাদের এল্ডারলি পেশেন্ট, ওনারও সন্দেহ করে আমাদের কার্ডিওলজিস্ট যিনি এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন নিজে, তিনিও ডায়াগনোসিস সন্দেহ করে সেটাকে IADCDR এর মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। এবং আসলেও আমরা তখন চিকিৎসকরা এইভাবে রেডি ছিলাম না যে এই কেসগুলো আমাদের দেশে হয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন ডায়াগনোসিস হলো, আমাদের সবাই অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো এবং আমাদের অনেক ডাক্তার কোয়ারেন্টাইনে চলে গেলেন। এবং আমাদের আসলে সমন্বিত উদ্যোগে প্রশাসনের প্রচেষ্টায় সবাই আমরা আস্তে আস্তে রেডি হতে থাকলাম। আমাদের PPE বলেন যারা ডাক্তারদের সুরক্ষার জন্য সবকিছু অ্যারেঞ্জ হতে থাকলো। এবং আমি এখানে বলতে চাই যে প্রথম যে চিকিৎসার ব্যাপারে রোগীকে যারা সম্মুখীন হন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তরুণ চিকিৎসকরা, আমাদের ইন্টার্ন চিকিৎসকরা, আমাদের মেডিকেল অফিসাররা এবং সারা দেশে যারা উপজেলা পর্যায়েও যারা প্রথম পর্যায়ে রোগীগুলো দেখেন, তারা কিন্তু আমাদের তরুণ চিকিৎসক। তারপরের ধাপে আমরা দেখি, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা রিস্ক নিয়ে সেই রোগীগুলোকে দেখে আলটিমেটলি আমাদেরকে ডায়াগনোসিসে সাহায্য করেছেন। এবং ডায়াগনোসিস হওয়ার পরেই কিন্তু আমরা সমন্বিত উদ্যোগ নিতে পেরেছি, আমরা রেডি হয়েছি, আমরা বুঝতে পেরেছি আমাদের দেশেও কেসগুলো চলে আসছে। এবং যারা বিদেশ থেকে আসছেন তাদের জন্য আমাদের সরকার প্লাস আমাদের চিকিৎসা ব্যবস্থা সবাই সমন্বিতভাবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা এবং তারাও পার্টিসিপেট করেছেন। সো যারা এই রোগের মানে বিভিন্ন দেশ থেকে এসেছেন, আত্মীয় স্বজন সহ আমাদের সারা দেশের মানুষও আমাদের চিকিৎসকদের পাশাপাশি আমাদের প্রশাসনের পাশাপাশি আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের জনগণ সেটাতে পার্টিসিপেট করেছে। সর্বশেষ বোধহয় কালকেও কি ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে রোগী? জি, আমাদের আজকেও অ্যাডমিশন হচ্ছে। সাসপেক্টেড আমাদের 3টা কেস মানে রোগী আছে আমার আন্ডারে ভর্তি হয়েছে। আমরা তাদের নমুনা পাঠিয়েছি IADCDR এ, তারা মানে সেটার জন্য কাজ করছেন। আপনি নিজে কোয়ারেন্টাইনে যাননি? আমি সাসপেক্টেড কেস হিসাবে আমি উপযুক্ত সুরক্ষা, আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, যে ড্রেস আছে, যেটা PPE পরেই আমি সেটা করে এসেছি।
সো জি। আপনি যে আমি আরেকটা কথা বলতে Please. চাই যে আমাদের আসলে এখনকার সময় যেটা এসেছে, আমরা এই যে কেস ডিটেকশন করেছি, আমাদের শুরুতে কিছু ডায়াগনস্টিক কিটের সমস্যা ছিল, প্রতিষ্ঠানের একটা জায়গায় শুধু পরীক্ষা হতো। এখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, ঢাকারও বাইরে, চিটাগং, কক্সবাজার এবং ঢাকাতেও বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং দু একদিনের মধ্যে আরও হয়ে যাবে। আমরা চাই যে আমাদের কেসগুলো তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে যাক, তাহলেই আমরা মনে হয় যে আরও একটু বেশি সমন্বিত উদ্যোগটাকে আরও বেশি অ্যাক্টিভভাবে করতে পারবো, এবং কেসগুলো ডিটেক্ট হয়ে গেলে আমরা স্প্রেডিংটাকে প্রিভেন্ট করতে পারবো। শুনবো আরো কথা আপনার কাছে। ডক্টর ওয়ালি, ইটস অ্যান ইকোনমিক আর্থকুয়েক, এভরিবডি admit this, and I have few points from IRIS and Time that the government has, Iranian government has lost at least 40% of its budgetary revenue for the oil embargo. The embargo on Iran put in place by the United States, COVID-19 battle during the toughest sanctions against Iran. Iran defends its COVID-19 response, citing economic concerns, and unemployment will increase by 14 to 17%. So how Iran will handle such a huge economic crisis alone? Do you think the US economic ban will affect severely? Yeah. Apart from government mismanagement that I've already discussed about it, and inability to control the outbreak, I want to highlight the big challenges Iran faced in mitigating the pandemic, especially under such circumstances that the oil revenue decreased unprecedentedly because of, collapse in oil prices, and also those embargoes that were imposed in Iran's petrochemical products. Sanctions drained Iran's economic resources. The Trump administration says it has offered to help the Iranian people and to facilitate the delivery of medical supplies to Iran. But the offer is said to carry many conditions, and importers say they still have a major problem finding banks. Yet, last week the Trump administration tightened its sanction, blacklisting several companies around the world for significant transactions in petrochemical products with Iran, in the hope that maximum pressure strategy will compel Tehran to come in Washington's line. Iran rejected the aid. Iran's, supreme leader said that you could be giving medicine to Iran that spread the virus or cause it to remain permanently. As you know, U.S. sanctions are supposed not to affect the health sector, but foreign banks, which are afraid of being affected by these sanctions, refuse to process these types of operations. Therefore, I think many foreign transactions concerning the health sector do not take place. Okay. Iran consequently has difficulties in importing health supplies and medicine, which has led to shortage. Due to the decrease in government's revenue and the shortage of medicine, the Iranian healthcare system is on the brink of explosion. So we must prepare to live with virus until a treatment of vaccine is discovered. And just let me add another point that it is so critical. Apparently, it's not enough to mitigate the crisis and control the pandemic without economy. Economy is a factor in Iran's COVID-19 response as U.S. sanctions remains in place. Recently, Iranian officials are placing significant pressure on the international community to release financial resources, including those which are frozen under U.S. sanctions. Iran also calling on other governments like China, Russia, India, and also some neighboring countries to break U.S. sanctions. But except China, I don't think the positive response were achieved from our partners around the world. Wali, the Arab Weekly reported coronavirus could cause long-term economic damage in Iran, but President Rouhani says COVID-19 measures may be eased within weeks. Will you explain it? And is it possible to compensate for COVID-19 effects within weeks? I'm not sure. It could be
I don't know, misperception. You know, recently Iran unveils advanced test kit able to detect coronavirus in 3 hours with 98 accuracy. And many Iranian healthcare centers are working on a vaccine. But I'm not sure when it could be discovered. It is a big step to control the pandemic, actually, but Iran plans to mainly rely on its capacities at this time. But until the United States of America's unilateral sanctions lifted, I don't think there could be any positive outcomes or, to tackle and deal with pandemic in foreseeable future. ওকে, ডক্টর পারভেজ ইমদাদ, আমি জানি যে আপনি বাংলাদেশের ইকোনমি নিয়মিত ফলো করেন এবং সেখানটাতেই প্রশ্ন যে সাম্প্রতিককালে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থাটা আপনি পুরোপুরি আপনার নখদর্পণে। সো এই কোভিড-19-এর কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু প্যাকেজ ঘোষণা করেছেন আপনি জানেন, এবং তার মধ্যে আছে আমাদের রপ্তানি খাতের জন্য 5,000 কোটি টাকা, এবং সেই সঙ্গে সোশ্যাল সেফটি নেট যেটা আছে সেখানে কিছু সুরক্ষার ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমার কাছে, আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি এগুলোকে যথেষ্ট মনে করেন কিনা একজন অর্থনীতিবিদ হিসেবে? ক্রাইসিস যেখানে আছে, বা অনেকেই মনে করছেন যে অনেক ইনফর্মাল সেক্টরে অনেকেই কর্মরত আছেন, নিম্ন মধ্যম আয়ের মানুষ আছেন যারা হয়তো সরকারি কাজের সঙ্গে নেই, যারা হয়তো রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত নেই বা রপ্তানি খাতে কর্মরত না, তাদের কি হবে? এইসব বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার। তো সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, বা কি জানা হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জনাব জিলুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন এবং ওনার স্পিচে উনি যে উল্লেখ করেছেন অত্যন্ত প্রশংসনীয়, এবং আমার মনে হয় এই মুহূর্তে খুবই অপরিহার্য। যেমন 5,000 কোটি টাকা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোর জন্য, মেইনলি স্যালারিজ ওয়েজেস দেবার জন্য, রিটার্ন টু হোম প্রোগ্রাম যেটা ফর দ্য হোমলেস অ্যান্ড দ্য ল্যান্ডলেস, এটা দুস্থ এবং যারা খুব অসহায় মানুষ তাদের জন্য খুব উপকারে আসবে। এখানে হোমস এমনকি ফ্রি অফ কস্ট এবং 6 মাসের ফুড এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্সের উল্লেখ আছে। ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, ভিজিডি এবং ভালনারেবল গ্রুপ ফিডিং সেটাও জোরদার করা হয়েছে, মানে যেটা সেফটি নেটের আওতায় পড়ে, এবং সেফটি নেটের সামগ্রিক দিকটা খুব সুন্দরভাবে দৃষ্টি দেওয়া হয়েছে। অ্যাকোমোডেশন মানে ভাষাঞ্চর, সেখানে প্রায় 1 লক্ষ মানুষকে আশ্রয় দেবার কথা উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় অত্যন্ত উপযোগী, এবং এই মুহূর্তে এই ব্যবস্থাগুলো যথাযথভাবে অর্থনীতির উপর একটি ভালো ইতিবাচক প্রভাব রাখবে। এখানে আমি বাংলাদেশ ব্যাংকের যে পলিসি সাপোর্ট যেটা উল্লেখ করেছে কদিন আগে তারা টু প্রোটেক্ট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স, সেটাও আমার মনে হয় সহায়ক হবে। সরকারের নির্দেশে সেই ক্ষেত্রে এই উদ্যোগগুলো সব নেওয়া হচ্ছে। বাট এখানে তো একটা প্রশ্ন আমি জাস্ট ইকোনমিস্টকে উদ্ধৃত করতে চাই, যেটা সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা জানি যে বাংলাদেশ সরকার তো ব্যাংক থেকে প্রচুর লোন করছেন, এবং 1 বছরের যেটি করবার কথা বাজেটে ছিল সেটি 6 মাসেই করে ফেলেছেন। কিন্তু ইকোনমিস্ট বলছে যে রাষ্ট্রের ব্যয় বহুগুণ বাড়বে এই কোভিড-19-এর ফলে, এবং বিপরীতে রাষ্ট্রের আয় কমবে, ট্যাক্স এবং শুল্কের আয় প্রায় কমবে অর্ধেক, তাদের প্রেডিকশন। সো আমরা তো দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে রেভিনিউ আদায়টা খুব একটা হচ্ছে না গত বছরখানেক ধরেই, খুব সন্তোষজনক নয়। সেখানটাতে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি বরাদ্দ করলেন, কিন্তু আয়টা হবে অর্থটা আসবে কোত্থেকে, সেটা একটা বড় প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্নটা আমি রাখলাম যে অনেক সেক্টর আছে বাইরে, আপনি ওই সোশ্যাল সেফটি নেটের আওতায় তো খুব বেশি সংখ্যক মানুষ না, বা রপ্তানি খাতের সঙ্গেও খুব বেশি সংখ্যক মানুষ না, তার বাইরে একটা বড় সংখ্যক মানুষ আছেন, বা সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও দেশে খুব বেশি নয়। এইবার যে আমাদের বাজেট যেটা এবার আছে, যেটা হবে, আমি মনে করি আপনি যে ইস্যুগুলো উল্লেখ করলেন, হ্যাঁ সেগুলোকে অত্যন্ত প্রাসঙ্গিক, এবং সেইটা সামনে রেখে এইবারের বাজেটটা একটা বড় চ্যালেঞ্জ হবে, এবং সেদিকে আমার মনে হয় অর্থমন্ত্রী সেদিকে দৃষ্টি দিবেন, নিশ্চয়ই দিচ্ছেন। আমি হামলি সাজেস্ট করব যে এইবারের বাজেটটি একটি রোলিং 2 ইয়ার বাজেট
বছর, এই বছর এবং নেক্সট ইয়ার একটু দুটো একসঙ্গে একটা মিডিয়াম টার্ম ফ্রেমওয়ার্কে যদি দেখা হয়, যেখানে অগ্রাধিকার ভিত্তিতে অর্থের যে ব্যাপক একটা প্রয়োজন, এবার যে বেশি আমাদের অর্থ লাগবে, এবং সেই ক্ষেত্রে গিভেন দ্য চ্যালেঞ্জ যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখনো যথেষ্ট নয় এবং বেশ কম বলা যায়। গত বছর ছিল এই ট্যাক্স জিডিপি রেশিও 8.6%। এই বছর আমার ধারণা আরো একটু কম হতে পারে, 8.3 বা 8.4% অফ দ্য জিডিপি। এই ক্ষেত্রে আভ্যন্তরীণ সম্পদ আহরণ একটা বড় চ্যালেঞ্জ। সেখানে এখন আমাদের মেইন দুটো যে ক্রিটিক্যাল সেক্টর, আমাদের কি ড্রাইভার্স অফ গ্রোথ, একটা ওভারসিজ রেমিটেন্স আর একটা আর&ডি রেডিমেড গার্মেন্টস, এই দুটো কিন্তু এই এখনকার করোনা ক্রাইসিসের জন্য বেশ এফেক্টেড হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা সরকারের এক্সপেন্ডিচার, যেটা নন ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার, সেটাকে আরেকটু স্ট্রিমলাইন করা দরকার। মানে ফিসক্যাল স্পেস যেটা আছে, ট্যাক্স জিডিপি রেশিও যেটা কম, ফিসক্যাল স্পেসটা কমাবার জন্য একটু সময় লাগবে, তো সেদিকে সরকার দৃষ্টি দেবে না। সেই ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে রিফর্মের দরকার আছে। এখন ট্যাক্স রিফর্ম এবং ব্যাংকিং রিফর্ম সময় সাপেক্ষ ব্যাপার, তো সেইটা এখন আমাদের যেটা প্রয়োজন। এবং আপনি জানেন যে সামনে বেশ কিছু বাড়তি চাপ আছে, কারণ বেশ কিছু উৎসব আছে, যেই উৎসবগুলোর ভাতা একটা বড় অঙ্ক, সেই চাপটাও তো সামলাতে হবে। জি জি, আমি সাহেব এটা এখানে মনে করি যে ফিসক্যাল একটা, আমরা উই আর হেডিং টুয়ার্ডস এ রিসেশন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস এ রিসেশন। এখন ফিসক্যাল এবং মনিটারি পলিসি আমাদের আভ্যন্তরীণ ভাবে যেটা আমরা করতে পারি, বাংলাদেশ ব্যাংক এখন যদি মানে লোয়ার ইন্ডিকেটিভ রেট অফ ইন্টারেস্ট, ইফ নেসেসারি দে ক্যান অ্যাডাপ্ট, মানে কোয়ান্টিটেটিভ ইজিং, এইটা করলে ধরেন যে মানে ক্রেডিট একটু সহজভাবে ইজিলি অ্যাভেলেবল হবে, যাতে মানে ব্যবসা, বিশেষ করে এসএমই এন্ড আদার্স, এই মানে ব্যবসাগুলো এই কঠিন সময়ের মধ্য দিয়েও যাতে চলতে পারে। আর ফিসক্যাল সাইডে আমি মনে করি যে যেখানে ট্যাক্স রেভিনিউ বাড়াবার এখন চ্যালেঞ্জটা এই মুহূর্তে কতটুকু করা যাবে আমি শিওর না, কিন্তু স্টিমুলাস যদি দেওয়া হয় টু ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেমন ধরেন টু মানে বেইল আউট টার্গেটেড সেক্টরস, যেই সেক্টরগুলো আমাদের এখন সোশ্যাল প্রোটেকশন, সাধারণ মানুষের কল্যাণ এবং সামগ্রিকভাবে দেশবাসীর কল্যাণের সঙ্গে সম্পর্কিত, এবং অন দ্য আদার হ্যান্ড দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে, সেই সেক্টরগুলোকে ফিসক্যাল স্পেসের ক্ষেত্রে ফিসক্যাল মানে স্টিমুলাস দেওয়াটা আমার মনে হয় এই মুহূর্তে দরকার। এবং আমি ক্ষেত্রে উল্লেখ করতে চাচ্ছি, ইউএসএ, ইউকে, জার্মানি এবং সুইজারল্যান্ড কিন্তু রিসেশনটাকে মিট করার জন্য ওই ফিসক্যাল স্টিমুলাসের দিকে অলরেডি এগোচ্ছে, এবং আমার মনে হয় আমাদের নীতি নির্ধারকরা সেদিকে অবশ্যই ওনারা চিন্তা ভাবনা করছেন। এখন একই সাথে আমাদের ক্যাপাসিটি যাতে আরো জোরদার হয়, ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং যাতে আরো শক্তিশালী হয়, সেদিক থেকে নিশ্চয়ই সরকার সজাগ দৃষ্টি দিচ্ছেন। এবং আমি আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছিলাম, গার্মেন্টস এবং বিশেষ করে গার্মেন্ট ওয়ার্কারদের জন্য সরকার সামনে উৎসব আছে, ঈদ আছে, রমজান ঈদ আছে, এবং সেখানে যেটা সরকারের এই মুহূর্তে সরকার নিশ্চিত ভাবনা করছেন এবং সেক্ষেত্রে সহায়তা দেবেন। তবে এই ক্ষেত্রে 4 দশকের আমাদের গার্মেন্টের সফল অভিজ্ঞতায় কোনো একটা কনসলিডেটেড ফান্ড, যেখানে একটা মানে পার্টিসিপেটরি বোথ বাই দ্য গার্মেন্ট ওয়ার্কার্স এন্ড বাই দ্য ম্যানেজমেন্ট, তাদের বিশেষ করে গার্মেন্ট ম্যানেজমেন্ট, এবং সেখানে সরকারেরও একটা অংশগ্রহণমূলক একটা ফান্ড থাকতে পারে, সেই ক্ষেত্রে যাতে দীর্ঘমেয়াদী ভাবে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে অবস্থার মোকাবেলা করা যায়। জি, প্রফেসর ডক্টর টিটু মিয়া, আপনি একটু আমাদেরকে বলবেন, সবাই আতঙ্কে আছে, যাদের শনাক্ত করা গেছে, যাদের শনাক্ত হয়নি, যাদের ঠান্ডা কাশিও নেই, তারাও। সো আপনি একটু পুরো রোগটা সম্পর্কে এবং করণীয় সম্পর্কে যদি একজন চিকিৎসক হিসেবে বলেন। আমি এই করণীয় সম্বন্ধে বলার আগে আমি একটু বলতে চাই, এখানে পারভেজ সাহেবের কথা এসেছে, ওয়ালির কথাও এসেছে, ভ্যাকসিন সম্বন্ধে একটা কথা এসেছে। ভ্যাকসিন ইট উইল টেক টাইম। আমরা সবাই জানি যে 9-10 মাস কিংবা 1 বছরের আগে ভ্যাকসিন হওয়াটা আনলাইকলি। বাট সেদিক থেকে একটা রিসেন্টলি একটা পেপার বের হয়েছে গত 2 দিন আগে,
যেটা অস্ট্রেলিয়ান সায়েন্টিস্টরা চিকিৎসকরা একটা ইন বিটুইন একটা টু বাই টাইম বিফোর গেটিং দ্য ফাইনাল ভ্যাকসিন, একদম পুরোপুরি ভ্যাকসিনটা ডেফিনিট ভ্যাকসিন চলে আসার আগে তারা বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে মোস্ট অফ দ্য পিপলকে যদি ভ্যাকসিনেট করা হয় তাহলে একটা ইমিউনিটি ডেভেলপ করে। সেই দিক থেকে আমরা কিন্তু অনেকটা একটা সুবিধাজনক অবস্থানে আছি। এবং যে দেশগুলোতে বেশিরভাগ মৃত্যু হচ্ছে, মৃত্যুর সংখ্যাটা বেশি, ইরান সহ যাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম নাই তাদের ক্ষেত্রে সেটা বেশি হচ্ছে। আবার ইরান শুরু করেছে আমাদেরও অনেক পরে, আপনার 1980-র দিকে শুরু করেছে। আমরা কিন্তু আরো আগে থেকে এই ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা জানি ইপিআই এর মাধ্যমে শুরু হয়েছে। সো আমাদের বডিতে একটা হার্ড ইমিউনিটি আছে মনে করা হচ্ছে, এবং ওই পেপারে বলা হয়েছে প্রবাবলি ইট ইজ হেল্পিং ইন আওয়ার পিপল, যে এটা আমাদের দেশে কেস সংখ্যা কিংবা ছড়ানোর জন্য মানে এটা অনেকটা মানে হেল্প করতেছে আমাদের দেশে না হওয়ার জন্য আর কি, সংখ্যাটা কমের জন্য। সো এই ভ্যাকসিনটা অলরেডি আমাদেরকে দেয়া আছে। ওয়ান, অল্টারনেটিভ মেডিসিনের ব্যাপারে পারভেজ সাহেব বলেছেন, আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন আমাদের কেসগুলোকে ডিটেক্ট করতে হবে এবং চিকিৎসা করতে হবে, এবং আমরা যদি অল্টারনেটিভ মেডিসিনের এখনো উপযোগিতা সম্বন্ধে প্রমাণিত না, সুতরাং আমরা যদি ওই দিকে যাই তাহলে উইল বি মিসগাইডেড। এবং আমি বলবো যারা এই রোগের ব্যাপারে হয় নাই এখন, এর আগে আমার এই আপনার কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন আছে যে যারা ম্যানেজ করতে পারলো, আমরা যদি সাউথ কোরিয়ার কথা বলি উদাহরণ হিসেবে, তারা কিভাবে করলো, বা আমরা যদি ছোট্ট দেশ নেপালের কথা বলি, ভুটানের কথা বলি, তারা তো একজন সাসপেক্ট পেয়ে পুরো সুন্দর। তাহলে মানে আমরা আসলে কি মানে আমাদের অবস্থানটার কথা আমরা পরে আসছি, যে নেপাল কিভাবে করলো, ভুটান কিভাবে করলো। ভুটান যখন 2টা কেস ডায়াগনোসিস হয়েছে তখনই কিন্তু তারা সিল করে দিয়েছে সমস্ত বিমান এবং স্থলপথে সব আনাগোনা। সেম টু নেপালও কেস মানে ইম্পোর্টেড কেস হিসেবে তাদের আর হয় নাই। তাহলে নেক্সট আমরা যাই সাউথ কোরিয়াতে, যেখানে সাকসেসফুল স্টোরি আছে, কিংবা সিঙ্গাপুরে তারা যে কেসগুলো আসছিল একটা কনফারেন্সে আসছিল, সেগুলো ছড়িয়ে গেছে, এবং তারা কিন্তু আর্লি ডিটেকশনের মাধ্যমে তারা দে হ্যাভ এবল টু ডায়াগনোস উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। ওরা এখানে আরটিপিসিআর যেটা কনভেনশনাল টেস্ট প্লাস র্যাপিড ডায়াগনস্টিক টুল দুইটাকেই তারা ইউজ করে তারা কেসগুলোকে কন্টেইন করেছে, আইসোলেশন করেছে, কন্ট্যাক্টকে ডিটেক্ট করেছে, সো কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে। সো দে হ্যাভ বিকাম সাকসেসফুল, যদিও তাদের কিছু কিছু কেস এখনো ডিটেক্ট হচ্ছে। আমরা যদি কোরিয়ার কথা চিন্তা করি, সাউথ কোরিয়া তারা যেভাবে সাকসেসফুল হয়েছে, যখন উহানে আপনার কেস ডিটেকশন হলো এবং মহামারী দেখার আগেই তারা ইনফরমেশন পেয়েছে, সাউথ কোরিয়া তাদের আগের বারের 2015 সালের যে অভিজ্ঞতা, মার্স যেটা মিডল ইস্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনই তারা তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিল, একটা ডিএনএ টেকনিক্যাল কমিটি ছিল, ডিএনএর মাধ্যমে তারা ডিটেক্ট করার জন্য। এবং এইবারও তারা 15 জন বিশেষজ্ঞের সেই কমিটিটা, সেই বিশেষজ্ঞরা কাজ করেছেন, এবং তারা আর্লি ডিটেকশনের মাধ্যমে কেসগুলোকে ডিটেক্ট করেছেন। দিনে 20,000 কেস তারা মানে পরীক্ষা করেছেন। সো তারা কেসগুলোকে ডিটেক্ট করেছেন, ইভেন যাদের হয় নাই, সাইন সিমটম নাই, তাদেরকেও পরীক্ষা করিয়েছেন, এবং তারা সাকসেসফুল হয়েছেন। সো আমাদের দেশেও এখন আমরা যে পর্যায়ে আছি, আমি বলতে চাই যে আমরা অনেকটা সুবিধাজনক অবস্থানে আছি। আমরা এটাকে ধরে রাখতে চাই, এবং আমরা ফার্দার স্প্রেডিংটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের বিশেষজ্ঞদের মতামত শুনে, এবং যা আমাদের আইএডিসিডিআর সো আমাদের এখন অ্যাভেলেবিলিটি আছে, টেস্ট হচ্ছে এবং জায়গাও প্রচুর বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা এই জায়গাটা যদি এনশিওর করতে পারি, আমার বিশ্বাস আমাদের ইকোনমি এত ক্ষতিগ্রস্ত হবে না। নাগরিকদের জন্য এবং যারা সংখ্যাগ্রস্ত তাদের জন্য, যারা সংখ্যাগ্রস্ত হচ্ছেন তাদেরকে বলবো যে শঙ্কিত হওয়ার কিছু নাই, আমাদের সমন্বিত উদ্যোগ চলছে, এবং আমরা যদি এই কেসগুলোকে ডিটেক্ট করে আমরা আর স্প্রেডিংটাকে না বাড়াই, মানে এটাকে কন্টেইন করতে পারি, কোয়ারেন্টাইনের মাধ্যমে হোক, আইসোলেশনের মাধ্যমে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে, আমার মনে হয় যে এত ভয়ঙ্কর কিছু আমাদের না হওয়ার পসিবিলিটি আছে, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা হোপফুলি সাকসেসফুল হব। Dr. Wali, the Iranian government announced some economic packages, like according to Tax Foundation and Time, that Iran is seeking a $5 billion USD loan from the International Monetary Fund to fight COVID-19, 3-month deferral for employee tax payments, cash subsidy to the 3 million poorest Iranians. So is it possible to mitigate the crisis through these initiatives? Is this enough? The World Health Organization says Iran's response to the virus has so far been up to mark. Still, it says that U.S. sanctions are a big challenge, and Washington would be complicit in the rising death
toll in Iran if it would not remove its sanctions. Just let's just take a note to those measures that have taken by Iran's officials in these days. That Iran's leadership has widened New Year holiday restriction on travel and banned tradition gathering. You know, apart from those measures, the government announced economic measures designed to ease the pressure on families and businesses. This includes, postponing health insurance, tax, and utility bill payments for the next 3 months. It has also given cash payments to the vulnerable people whose business crashed by the pandemic. On the other hand, Supreme Leader ordered the Iranian military that's, as you know, led by Revolutionary Guards to establish mobile base as part of state's efforts to combat against the pandemic. These military measures propose a national monitoring program to identify the infected and those, suspected of infection, provision by the military of around, I think, 1,000 mobile and stationary clinics for screening and examining the cases. And organization of a national campaign to the crowd stores, streets, and roads. Yes, Iran has also requested to International Monetary Fund for $5 billion in emergency funding and a long list of essential equipments ranging from gloves and masks to portable respirators to battle the coronavirus outbreak that is killing one person nearly every 10 minutes. I'm repeating just these indicators. One person nearly every 10 minutes, killed by this outbreak. But if the sanctions against Iran are not lifted in this situation, and I don't think, those organizations that highly, their measures highly infected by United States of America's policy, I'm not sure they can, do help in this situation for Iran. But if the sanctions against Iran are not lifted, the widespread coronavirus spread not only, will lead to complicated situation in Iran, but also will endanger other countries' national security interests, especially, our neighboring countries. Let's, take a look to the big picture. I think this is the situation that the United States thinks the coronavirus outbreak could be part of its maximum pressure, strategy against Iran, and it could lead to change in Iranian, regional policy and Iran's regional behavior in the foreseeable future. But I'm not sure if, it works, at least in the near future. Okay, Dr. Parvez Emdad. ইউএনডিপি বলছে যে উন্নয়নশীল দেশগুলোর, আপনি কিছু বলতে চাইছিলেন ডক্টর ওয়ালির কথার প্রেক্ষিতে? না, বলেন। ওকে, ইউএনডিপি বলছে যে উন্নয়নশীল দেশগুলোর শতকরা 55% মানুষেরও বেশি ন্যূনতম সামাজিক নিরাপত্তা হারাবে, যাদের 35 থেকে 40% খাদ্য, শিক্ষা এবং মৌলিক অধিকার হারাবে। আল জাজিরা বলছে যে গ্লোবাল ইনভেস্টমেন্ট কমবে, যার ফলে উন্নয়নশীল দেশগুলোর বেকারত্ব বাড়বে বহুগুণ। আফ্রিকান দেশগুলোর শতকরা 50% বেশি মানুষ বেকার হয়ে যাবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে যে ট্রেডিং ব্যারিয়ার বাড়বে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি বাড়বে। আইএমএফ বলছে যে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর রাষ্ট্রীয় ঋণ বাড়বে। সো যে চিত্রগুলো তুলে আনা হয়েছে, এই চিত্রগুলোর সঙ্গে বাংলাদেশের অনেক প্রসঙ্গ আছে যেগুলো আলোচনার মধ্যে আনা যায়, এবং রাষ্ট্রীয় ঋণের প্রসঙ্গ আছে, বৈষম্য বাড়বে সে কথা বলা হচ্ছে। সো হোয়াটস ইউর টেক অন দিস ইস্যুস? আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আন্তর্জাতিক একটা সমন্বিত এবং ইফেক্টিভ উদ্যোগ এই মুহূর্তে দরকার। কারণ এই ক্রাইসিসটি, এই করোনা ক্রাইসিসটি শুধু স্বাস্থ্যক্ষেত্রে একটি ভীষণ বা প্রকট সমস্যাই শুধু নয়, এটি বিশ্ব আর্থিক এবং সামাজিক ব্যবস্থাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং শর্ট টার্ম থেকে মিডিয়াম টার্মে, লং টার্ম না হলেও মিডিয়াম টার্ম পর্যন্ত সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে।
সেই ক্ষেত্রে যত মানে আমি যে জিনিসটা একটু আগেও শুরুতে মানে বললাম যে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় দৃশ্যমান আন্তর্জাতিক সমন্বয় আমি ততটা দেখতে পাচ্ছি না। দেশগুলো চেষ্টা করছে, আমাদের দেশে অনেক চেষ্টা হচ্ছে এবং অত্যন্ত সফলভাবে সফলতা অর্জনের উদ্যোগ হচ্ছে, চেষ্টা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভাবে কদিন আগে সার্কের একটি সভা হলো, তারপরে ফলো আপ কি আমরা ঠিক এই ব্যাপারে জানি না। যদিও আমরা বেশ উল্লেখযোগ্য, আমাদের বাংলাদেশ খুব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই মানে সম্মেলনটির ব্যাপারে। আন্তর্জাতিকভাবে আমার মনে হয় জাতিসংঘ মহাসচিবের একটি কদিন আগে উনি একটি সতর্কবাণী ছিল, কিন্তু সেই ক্ষেত্রে এর পরে যে ফলো আপ, এখন দেখেন জিলু সাহেব, কবে যে সংকটটা শেষ হবে কেউ জানে না। আমি মেডিকেল বিশেষজ্ঞ নই, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে মানুষ এর একটা সুরাহা চায়, একটা সমাধান চায়। কারণ এই যে আপনি যে তথ্যগুলা ইয়ে করলেন, বললেন দিস ইজ এ কনসার্ন ফর দ্য হোল ওয়ার্ল্ড। এখন আন্তর্জাতিকভাবে খুব সমন্বিত উদ্যোগ স্বাস্থ্যের ব্যাপারে, সুরাহা করার ব্যাপারে এবং এক্সপার্টদের সবার ওপিনিয়ন নিয়ে, আর অর্থনৈতিক দিকে দেশগুলাকে বিশেষ সহায়তা প্রদান, দেশগুলার প্রয়োজন যেটা শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে, স্পেশালি টু এনহান্স দ্য ক্যাপাবিলিটি অফ দ্য মানে কান্ট্রিজ রেজিলিয়েন্স টু স্ট্যান্ড দ্য শক। শকটা হবে কিন্তু দেখেন সাপ্লাই সাইডে, ডিমান্ড সাইডে শকটা আসবে। এক্সটার্নাল সেক্টর যেটা ট্রেড সেক্টরের কথা আপনি বললেন, সেই ক্ষেত্রে শকটা ইন্টারনাল ইকোনমিকে খুবই এফেক্ট করবে। তার পাশাপাশি ইন্টারনাল ইকোনমিক ইস্যুগুলো যেগুলো আছে, মনে কর রেভিনিউ রিলেটেড, ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড, এগুলোতে অ্যাড্রেস করার চেষ্টা সরকার করছে। সেই ক্ষেত্রে রিফর্মগুলার ইমিডিয়েট বেনিফিট তো আসছে না। কালকে ডক্টর হোসেন জিল্লুর রহমানের একটা আলোচনা আমার কাছে বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। উনি সাজেস্ট করেছেন যে বিভিন্ন সময়, এবং আই এম শিওর সরকার এটা করছেন, যে এক্সপার্টদের ওপিনিয়ন না। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে, আপনার এই অনুষ্ঠানে যে আলোচনাগুলো হচ্ছে, আমি সাহেব এটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনি নিশ্চয়ই এর ব্যাপারে একটা সামিং আপ যে আপনি করেন, শেষে সবকিছু মিলে একটা সবার এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে। এই সকল ক্ষেত্রে সরকারের যে চেষ্টাটাকে আরো সমৃদ্ধ করবে, আরো ইফেক্টিভ করতে ইয়ে করবে, সহায়তা করবে। তবে আমি আমাদের দেশের যেভাবে এগোচ্ছে চিকিৎসার ব্যাপারে, হ্যান্ডলিং এর ব্যাপারে, সচেতনতা সৃষ্টির ব্যাপারে এবং ইকোনমিক ইস্যুগুলোর ব্যাপারে, হ্যান্ডলিং এর ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। সেদিক থেকে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশ সহ বিভিন্ন দেশকে সহায়তা করা, সমন্বিত একটা পদক্ষেপ, আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপটা স্বাস্থ্য ক্ষেত্রে এবং অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে, সেটা আমি এখনো খুব আমার কাছে এটা স্পষ্ট বলে ইয়ে হচ্ছে না, মনে হচ্ছে না। সেটা আমি চাচ্ছি যাতে হয়তো এবং আপনার মাধ্যমে এবং অন্যান্য ফোরামের মাধ্যমে যদি সেটা হয়, তাহলে এবং সরকারের মাধ্যমেও এটা জাতিসংঘের কাছে অনুরোধ করা যেতে পারে। আপনি একটু আমাদেরকে বলবেন যে যেটি ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন, যে কেউই আসলে জানেন এটা শেষ কবে হবে, কিভাবে শেষ হবে, কোথায় গিয়ে শেষ করবে। সো বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় কি মনে হচ্ছে যে আমরা আসলে কি করণীয়? কারণ এখন তো ছুটি একটা এক্সটেনশন করা হলো, এবং এই ছুটি এক্সটেন্ড করবার পরেও দেখা যাচ্ছে যে হয়তো আরও করতে হবে বা ফিরে আসবে। আবার প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে একেবারে সব বন্ধ করে দেওয়া যাবে না, কিছু চলবে কিছু চলবে না, মানুষকে চলাচলে বাধা দেবেন। সব মিলিয়ে আসলে কি কৌশল নেওয়া উচিত আমাদের? ধন্যবাদ। যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আসলে আজকের সাক্ষাৎকারেও দেখেছেন যে ভিডিও কনফারেন্সে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং সবাই সমন্বিতভাবেই কাজ করছেন। আমি বলবো প্রশাসন, আমাদের চিকিৎসক, সমাজকর্মীরা সবাই মিলে এবং বিভিন্ন অথরিটি সমন্বিতভাবে কাজ করছেন। সবাই আমি বলবো যে সমন্বিতভাবে কাজ করছেন। দিস ইজ এ ভেরি গুড নিউজ। এবং আমি বলবো যে এবং যার জন্য ছুটিও বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা হয়তো আরো 2 সপ্তাহ মানে অথবা তার চেয়ে কম, বড় জোর আমরা আরো 2 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। এবং যেভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, জনগণকে আমরা রেখেছি এবং তাদের কাজকর্ম থেকে দূরে আছেন। বাট কিছু মানে আপনিও বলেছেন যে সামান্য ভাবে একটু রিল্যাক্সেশনও চলে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা সবকিছু চিন্তা করেই করেছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই যে আমরা 2 সপ্তাহ সময় পেলাম, আমাদের দেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা চিন্তা করি, যে অন্যান্য দেশে চীনে কিন্তু 2 মাস সময় লেগেছে সেটাকে কন্টেইন করতে।
এবং তাদের উদ্যোগ অ্যাপ্রিসিয়েবল, এবং তারা উইথ অল ইফোর্টস, তাদের সমস্ত ফ্যাসিলিটিস ছিল, তাদের জনগণের পার্টিসিপেশন সবকিছু মিলে 2 মাস মানে তারা কন্টেন্ট করতে পেরেছে। এবং দেখেন এখন পর্যন্ত প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে ইটালিতে, তারা কিন্তু এখনো পিক পিরিয়ডই চলছে, নতুন কেস কিছু কমে গেছে, স্পেনের কথা, সব জায়গায় একই অবস্থা। সো আমরা যদি ওইটাকেই ধরে রাখি, আমরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছি সেটাকেও যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং সেটাকেও যদি ধরে রাখতে পারি, আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটাকে ধরে রাখতে হবে, তাও আরো 2 মাস সময় লাগবে। এবং আমরা, আমাদের এপিডেমিওলজিস্টরা বলেছেন, বিশেষজ্ঞরা যারা এই ব্যাপারে রোগতত্ত্ববিদরা বলেছেন, ধারণা যে সামনের 2 সপ্তাহ পরে মানে মিড এপ্রিলে আমাদের এখানে একটা পিক হবে। তাহলে আমাদের উদ্যোগটা ধরে রাখতে হবে। আর আমি এই 2 সপ্তাহকে আমি আমার দৃষ্টিতে চিকিৎসক হিসেবে মনে করি দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। আমরা যদি এই উদ্যোগটা ধরে রাখতে পারি, আমি একটু আগেও বলেছি যেটা আমাদের এখন সব চিকিৎসকেরই দাবি এবং আমরা কাজ করছি সেই জন্য, সমস্ত ব্যবস্থা মানে চিকিৎসা ব্যবস্থা কাজ করছে। আমরা যদি কেসগুলোকে ডায়াগনোসিস করতে পারি এবং তাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাদেরকে কন্টেইন করতে পারি, তাহলে কিন্তু আমরা ছড়ানো থেকে রক্ষা করতে পারি। কারণ আমাদের সামনে রোজা চলে আসতেছে, যেখানে ধর্মীয় আমাদের নামাজ থাকবে, তারাবি থাকবে, সেখানে আরো ছড়ানোর ব্যাপার থাকবে। আর আমি আপনাকে আরেকটু বলতে চাই যে জি, যেটা বলতে চাই যে অনেক জায়গায় কিন্তু ধর্মীয় মানে কার্যক্রমে, যেমন তাবলিকের মাধ্যমে ইন্ডিয়াতে ছড়িয়েছে, মালয়েশিয়া ছড়িয়েছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের এদিকে সতর্ক থাকতে হবে। এবং আমরা যদি রোজা পর্যন্ত যাইও, মানে করোনা যদি আমাদের সঙ্গে ওইভাবে হাঁটে, তাহলে রোজার সময় তারাবি নামাজ এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। ডক্টর ওয়ালি, we are almost at the end of the program, and very briefly that COVID-19 is going to change social order as well as the world order drastically. So how it's going to affect Iran on the international economic and political atmosphere? Just very briefly. Okay. Just I should note that the situation in Iran is quite different than other countries, that those countries that infected seriously by coronavirus. Because of long-standing hostile sanctions that imposed against Iran, during the past 40 years, I don't think in the near future it could affect Iran's regional and international stance. But the combination of reduced regional trade, destruction of oil revenue, and also coronavirus pandemic impact on Iran's economy could lead to catastrophic situation at this time, because we are not in a normal situation. You should not compare us with other countries. But that doesn't mean that Tehran will back down under U.S. pressures. I'm seeing this, phenomena more political, rather than technical or, strategically thinking. But, administration's officials in the White House believe that Iran's military and its regional allies could immediately take advantages of any broader sanctions relief, even if sanctions were only ceased temporarily. But let's just add, another point that I should add, just it is regarding, in the global stage, I think Iran is the sense of a serious economic and health crisis, infected seriously by the corona pandemic. So the embargo put in place by the United States only exacerbated the living condition of the Iranians. China remains the country's only, the only ally in the face of American sanctions. This will lead to more coordination between Beijing and Tehran in the, ongoing international affairs. In addition, China has formally requested the United States to lift sanctions. I'm almost running out of time, so please. Okay, just the final point. In this complicated and shifting situation, although Iran will have difficulty recovering, but global power shift and fading of United States of America's global supremacy that have been proved, has been proved in this situation. I mean the controlling of pandemic. Thank you. We left room for Iran's strategy of maneuvering in the regional and global sphere of influence. Thank you. Dr. Parvez Emdad, just এক লাইনে বলবেন আপনি যে এই যে নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে, এই যে ডিসরাপশন, তারপরে ডিস্ট্রাকশন, after this any hope? Firstly, let me say that আমাদের বাংলাদেশে যে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে
অত্যন্ত প্রশংসনীয় এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমাদের দেশে খুব শীঘ্র এই ক্ষেত্রে অনেক অগ্রগতি হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমার যে অনুরোধটা ছিল যে আরেকটু সমন্বিত জি, উদ্যোগের আপনি দরকার বলেছেন। জি, বিভিন্ন দেশের মধ্যে, এবং সেটা হলে আমি আশা করি যে ইনশাআল্লাহ সমস্যা আরো সমাধানের দিকে এগোবে এবং মানুষ আশার আলো দেখতে পাবে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ টিটু মিয়া বা ডক্টর ওয়ালি গোলমোহাম্মদি এবং ডক্টর পারভেজ ইমদাদ। ডক্টর ওয়ালি গোলমোহাম্মদি, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you for having them. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার নানান প্রভাব প্রতিক্রিয়া নিয়ে এবং তার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতির অবস্থা সেটিও আসলো, ইরানের প্রসঙ্গে আসলো, সেখান থেকে ইরান যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের বিষয় সেটিও আলোচনার মধ্যে খুব ভীষণভাবে এলো। মূল কথা যেটি আমাদের সঙ্গে যিনি চিকিৎসক আছেন তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের জন্য সামনের 2 সপ্তাহ অত্যন্ত ক্রুশিয়াল। বাংলাদেশে অনেক কিছু ম্যানেজ করতে পেরেছে, আশঙ্কার তেমন কিছু নেই, কিন্তু এই 2 সপ্তাহ বাংলাদেশকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে একজন আরেকজন থেকে দূরে থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার যেটি আছে সেটি, এবং হাতটাকে নাক মুখ চোখের থেকে অনেকখানি দূরে রাখা, এবং সেটি করতে পারলে হয়তো বাংলাদেশ এবং ছুটি যেটি আছে সেই ছুটিকে দরকার হলে আরও খানিকটা দীর্ঘায়িত করে এই 2 সপ্তাহ যেন সবাইকে ঘরে বন্দি অবস্থায় না থেকে, এটি বন্দি দশা বলা ঠিক হবে না, করবার অনেক কিছু আছে সেটি যেন সবাই করেন, কিন্তু ঘর থেকে যেন কেউ না বেরোন একেবারে বেশি প্রয়োজন ছাড়া, সেই ব্যবস্থা। অন্যদিকে আমার অন্য অতিথিরা যেটি বলছিলেন যে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপের আসলে কোনো বিকল্প নেই, সেটি একমাত্র হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্য খাতে নয়, স্বাস্থ্য খাত, অর্থনীতি খাত, সামাজিক খাতে সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ নিজের থেকে অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও অনেকেই মনে করেন, আজকের আলোচনায় সে বাংলাদেশ সরকার বিশেষজ্ঞ বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে অর্থনীতিবিদ সহ অন্যান্য ক্ষেত্রে যারা আছে যাদেরকে প্রয়োজনীয় তাদের মতামতগুলো নেওয়া এবং সেগুলো নিয়েই আসলে একটা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ যেন গ্রহণ করেন, কারণ এই সংকট কবে কাটবে, কিভাবে কাটবে এবং যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া অনেক অনেক দীর্ঘমেয়াদী হওয়ারই আশঙ্কা অনেকেই করছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।